পরীক্ষায় ইংরেজি গ্রামারের একটা জায়গায় এসে অনেকেই আটকে যান, আর সেটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু ভাবনার কিছু নেই, আজকে আমরা একদম সহজ করে এর সবটা বুঝে নেব, এমনভাবে বুঝব যেন এখান থেকে আর একটা নম্বরও কাটা না যায়। তো চলুন শুরু করা যাক। স্ক্রিনে দুটো বাক্য দেখা যাচ্ছে, তাই না? প্রথমটা একদম স্ট্রেইট ফরওয়ার্ড, দ্য ম্যান হ্যাজ ফলেন ইল, মানে লোকটি অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু পরের বাক্যটা দেখুন তো, ওই যে বাড়তি অংশটা হোম ইউ স ইয়েস্টারডে, এটা যোগ করার পর পুরো অর্থটাই কেমন পাল্টে গেল। আমরা এখন ঠিক কোন লোকটির কথা বলছি সেটা একদম পরিষ্কার, আর এটাই হলো অ্যাডজেক্টিভ ক্লজের আসল ক্ষমতা। এই ছোট্ট একটা অংশ জুড়ে দিয়ে কিভাবে বাক্যকে আরও তথ্যপূর্ণ করে তোলা যায় সেটাই আমরা দেখব। আজকের এই আলোচনায় আমাদের একটা পরিষ্কার প্ল্যান আছে। প্রথমে আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ ক্লজ জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা বাক্যের সাথে জুড়ে যায় কিভাবে। এরপর আসবে কিছু মজার বিশেষ নিয়ম, আর সবশেষে পরীক্ষার জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার পালা। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, অ্যাডজেক্টিভ ক্লজ আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এর ভেতরে ঢোকা যাক। দেখুন, নামটা শুনে কঠিন মনে হলেও ব্যাপারটা কিন্তু বেশ সোজা। অ্যাডজেক্টিভ ক্লজ হল কতগুলো শব্দের একটা দল, যা একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। মানে কি? মানে হলো এটা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বা পরিচয় বলে দেয়। আর চেনার উপায়? এর শুরুতেই সাধারণত হু, ওয়েজ, দ্যাট, ওয়্যার, ওয়েন এই ধরনের শব্দগুলো বসে। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাক্যটা হল দ্য বয় হু স্টুড ফার্স্ট হ্যাজ গন অ্যাওয়ে। এখানে দেখুন, হু স্টুড ফার্স্ট এই অংশটা দ্য বয় সম্পর্কে একটা বাড়তি তথ্য দিচ্ছে। যদি প্রশ্ন করা হয় কোন ছেলেটা চলে গেছে, উত্তরটা কিন্তু ওই ক্লজের মধ্যেই আছে, যে প্রথম হয়েছিল। পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু ঠিক এই ধরনের বাক্যই বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমরা তো বুঝলাম যে ক্লজটা নাউনকে বর্ণনা করে, কিন্তু যে নাউনকে বর্ণনা করা হচ্ছে আর যে প্রোনাউন দিয়ে ক্লজটা শুরু হচ্ছে, এদের দুজনের মধ্যে একটা খুব জরুরি সম্পর্ক আছে। চলুন সেই সম্পর্কটা একটু খুঁটিয়ে দেখা যাক। এখানে একটা নতুন শব্দ আমাদের শিখতে হবে, আর সেটা হলো অ্যান্টিসিডেন্ট। কঠিন কিছু না। অ্যান্টিসিডেন্ট হলো মূল বাক্যের সেই নাউন বা প্রোনাউনটা যার জন্য অ্যাডজেক্টিভ ক্লজটা বসেছে। মানে ক্লজটা যার সম্পর্কে কথা বলছে সেই হলো অ্যান্টিসিডেন্ট। বলতে পারেন এটা হলো জাহাজের নোঙরের মতো, যা ক্লজটাকে মূল বাক্যের সাথে আটকে রাখে। এই যে টেবিলটা দেখছেন, এটা পরীক্ষার জন্য একটা দারুণ কাজের জিনিস, অনেকটা চিট শিটের মতো। এখানে খুব সহজ করে দেখানো আছে যে অ্যান্টিসিডেন্টটা কি, তার উপর নির্ভর করে কোন রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। যেমন ধরুন, অ্যান্টিসিডেন্ট যদি কোনো ব্যক্তি হয় তাহলে বসবে হু বা হুম, যদি কোনো বস্তু হয় তাহলে উইচ বা দ্যাট, আর জায়গা হলে ওয়্যার, সময় হলে ওয়েন। একদম সোজা হিসেব। এতক্ষণ তো আমরা বেসিক নিয়মগুলো দেখলাম, এবার চলুন একটু অ্যাডভান্সড লেভেলে যাওয়া যাক। কিছু বিশেষ ক্ষেত্র আছে যেগুলোকে আমরা বলতে পারি এক্সাম ট্র্যাপস। মানে পরীক্ষকরা ঠিক এই জায়গাগুলোতে একটু প্যাচ দিয়ে দেন, আর সেখানেই নম্বর কাটার সম্ভাবনা তৈরি হয়। তাই এই অংশটা একটু মন দিয়ে দেখতে হবে। প্রথমেই আসি এলিপ্টিক্যাল ক্লজের কথায়। এর মানে হল অনেক সময় রিলেটিভ প্রোনাউনটা বাক্য থেকে উধাও হয়ে যায়, মানে ওটা লেখাই থাকে না, কিন্তু আমাদের বুঝে নিতে হয় যে ওখানে একটা প্রোনাউন আছে। এই লুকিয়ে থাকা প্রোনাউনকে খুঁজে বের করতে পারলেই কিন্তু কেল্লাফতে। যেমন এই বাক্যটা দেখুন, আই ফিল সরি ফর দ্য ম্যান ইউ হেল্পড। এখানে দ্য ম্যান আর ইউ হেল্পডের মাঝখানে একটা হুম কিন্তু লুকিয়ে আছে। পুরোটা বললে হতো দ্য ম্যান হুম ইউ হেল্পড, কিন্তু হুম ছাড়াও বাক্যটা দিব্যি চলছে। পরীক্ষার সেন্টেন্স কারেকশনে এই ধরনের প্রশ্ন খুব আসে। এর পরের বিশেষ নিয়মটা হলো হোয়াট ক্লজকে নিয়ে। হোয়াট শব্দটা একটু স্পেশাল। কেন? কারণ এর নিজের কোনো অ্যান্টিসিডেন্ট লাগে না। ব্যাপারটা এমন যে হোয়াট তার অ্যান্টিসিডেন্টকে নিজের মধ্যেই ধারণ করে। চলুন দেখি কিভাবে। এই উদাহরণটা দেখুন, আই শ্যাল রিসিভ হোয়াট লেটার্স আই প্লিজ। এই বাক্যটার মানে হল আই শ্যাল রিসিভ দ্য লেটার্স উইচ আই প্লিজ। খেয়াল করে দেখুন, হোয়াট শব্দটা একাই দ্য লেটার্স এবং উইচ এই দুটোর কাজ করে দিচ্ছে। দারুণ না? একটা শব্দে দুটো কাজ। আমাদের ৩ নম্বর স্পেশাল কেসটা আরও মজার। একে বলে সেন্টেন্সিয়াল ক্লজ। এখানে রিলেটিভ ক্লজটা কোনো একটা নির্দিষ্ট নাউন বা প্রোনাউনকে না, বরং তার আগে বলা পুরো ঘটনাটা বা পুরো বাক্যটাকেই বর্ণনা করে। যেমন দ্য গার্ল ফেল হুইচ সারপ্রাইজড অল। এখানে হুইচ বা যা বলতে কিন্তু শুধু মেয়েটিকে বোঝাচ্ছে না, হুইচ বলতে বোঝাচ্ছে মেয়েটির ফেল করার পুরো ঘটনাটাকে। এই ঘটনাটাই সবাইকে অবাক করেছিল। এখানে অ্যান্টিসিডেন্ট হলো আগের গোটা বাক্যটা।
এবার আমরা একটা খুব কাজের জিনিস শিখব যা পরীক্ষায় প্রায়ই কাজে লাগে। সেটা হলো একটা ছোট ফ্রেজকে কিভাবে একটা বড় ক্লজে বদলাতে হয়, আবার একটা বড় ক্লজকে কিভাবে সংক্ষেপে একটা ফ্রেজ বানিয়ে ফেলা যায়, মানে বাক্যকে বড় ছোট করার খেলা। এই টেবিলে দেখুন কিভাবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজকে বড় করে অ্যাডজেক্টিভ ক্লজ বানানো হচ্ছে। যেমন অ্যান অনেস্ট ম্যান মানে একজন সৎ লোক, এটাকে বড় করে বললে হয় আ ম্যান হু ইজ অনেস্ট, একজন লোক যিনি হন সৎ। পরীক্ষার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে এটা খুব লাগে। আর এখানে ঠিক তার উল্টোটা দেখানো হচ্ছে, একটা ক্লজওয়ালা বড় বাক্যকে কিভাবে ছোট করে একটা ফ্রেজ দিয়ে লেখা যায়। যেমন হি গেভ মি আ পেন উইচ ওয়াজ কস্টলি। এই লম্বা বাক্যটাকে এক কথায় বলা যায় হি গেভ মি আ কস্টলি পেন। এতে বাক্যটা অনেক বেশি জোরানো শোনায়। তো আমরা অনেক কিছুই শিখে ফেললাম। এবার সময় হয়েছে সব কিছুকে এক জায়গায় এনে ফাইনাল রিভিশন দেওয়ার। চলুন পরীক্ষার জন্য একদম তৈরি হয়ে নেওয়া যাক। চলুন একটা প্রশ্ন দিয়ে নিজেদের একটু পরীক্ষা করে নিই। বাক্যটি হল দিস ইজ দ্য পিরিয়ড ওয়্যান হি রেইনড। বলুন তো এই বাক্যে অ্যান্টিসিডেন্ট কোনটা, ক্লজটা ঠিক কোন শব্দটার কথা বলছে? যারা পিরিয়ড ভেবেছেন তারা একদম সঠিক, কারণ ওয়েন হি রেইনড মানে যখন তিনি রাজত্ব করতেন, এই অংশটা দ্য পিরিয়ড বা সময়কালটাকেই বোঝাচ্ছে। মনে আছে তো ওয়েন সময় বোঝাতে ব্যবহার হয়। আচ্ছা, আর একটা প্রশ্ন। বাক্যটা হলো দ্য পেন বট ইয়েস্টারডে ইজ নাইস। এখানে কি কোনো রিলেটিভ প্রোনাউন উজ্জ্ব আছে? একটু ভাবলেই কিন্তু ধরে ফেলা যাবে এর আসল কমপ্লিট রূপটা কি হতে পারে। হ্যাঁ, ঠিক ধরেছেন, দ্য পেন হুইচ ওয়াজ বট ইয়েস্টারডে ইজ নাইস। এই লুকিয়ে থাকা অংশগুলো খুঁজে বের করাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তাহলে চলুন আজকের আলোচনার মূল পয়েন্টগুলো এক ঝলকে দেখে নিই। এই স্লাইডটা কিন্তু পরীক্ষার আগে শেষ মুহূর্তে চোখ বুলিয়ে নেবার জন্য দারুণ কাজের। এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ তার অ্যান্টিসিডেন্টকে বর্ণনা করে। রিলেটিভ প্রোনাউন সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী বসে। প্রোনাউন অনেক সময় উজ্জ্ব বা এলিপ্টিক্যাল থাকতে পারে। হোয়াট শব্দটা নিজেই নিজের অ্যান্টিসিডেন্ট, আর সবশেষে ফ্রেজ আর ক্লজকে একে অপরের মধ্যে রূপান্তর করা যায়। এই কয়েকটা কথা মাথায় রাখলেই চলবে। এখন যেহেতু আমরা অ্যাডজেক্টিভ ক্লজের গঠন আর নিয়মকানুন সবই জেনে গেছি, একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আচ্ছা, এই ক্লজ ব্যবহার করে লেখা সবথেকে সুন্দর, সবথেকে শক্তিশালী বর্ণনামূলক বাক্য কি হতে পারে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।